ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমি আছি ভাইয়া মোটামুটি ভালো, কিন্তু প্রেশার যাচ্ছে আর কি একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের বিপিএল ফাইনাল গেল, তারপরে আবার সরকারি একটা কাজ, তারপরে আবার 23 তারিখ থেকে আফগানিস্তান বাংলাদেশ সব হ্যাঁ, একবারে পড়ে গেছে, তাই কোনো শুক্র শনিবার এবং সকাল রাত নেই, এমন অবস্থায় চলছে আর কি। মানে উইথাউট উইকেন্ড একদম রোস্ট, মানে রোলার কোস্টারের মতো। একেবারে হ্যাঁ, একবারে ভাইয়া টানা চলছে। বুঝতে পেরেছি। কোনোভাবে ছুটে আসছি ক্লাসটার জন্য, আচ্ছা মোটরসাইকেলে হাওয়ার বেগে আসছি। আচ্ছা আচ্ছা। আর এমনি কি অবস্থা ভাইয়া কাজকর্মের? ভাই আমি তো ওই যে ওই ইয়েটার একটু আপডেট করতে পেরেছি, মানে নিজের সম্পর্কে আপডেট করতে পেরেছি, আর দুইটা লিংক সম্পর্কে, মানে যেটা দুইটা ওয়েবসাইট সম্পর্কে কিছুটা লিখতে পেরেছি। আসলে ভাইয়া আমি এই সপ্তাহে খুব একটা সময় পাইনি। আর ইয়েটা নিয়েছি ভাইয়া, ডোমেন আর হোস্টটা নিয়েছি ওই যে ওই এদের কাছ থেকে, আচ্ছা ডায়না হোস্ট থেকে। আচ্ছা তো আচ্ছা সেইটা মধ্যে আর কি এখন কাজ করব, ওইটা নিয়ে আচ্ছা। একটু আপনার কাছে প্রশ্ন আছে। ওকে ওকে ফাইন, ওটা অনেক ভালো হবে। আচ্ছা, বাকিরা এখনো জয়েন করতেছে না। আচ্ছা, আজকেও আমি ওয়েট করতেছিলাম, আমি ভাবছিলাম যে হচ্ছে যে ক্লাসের লিঙ্ক মনে শেয়ার করা ছিল, পরে দেখলাম যে না, কেউ জয়েন করতেছে না কেন। পরে দেখলাম যে না, আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করা হয়নি, তো আমি শেয়ার করে দিলাম। Okay, আজকে আমি অবশ্য হচ্ছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। মেইনলি হচ্ছে আমরা তো রেগুলার প্রজেক্টে কাজ করি, ফাইবার বা আপওয়ার্ক বা অন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে, বা হচ্ছে যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বাইরেও কাজ করি। তো রেগুলার প্রজেক্ট বলতে যেগুলোর বাজেট সাধারণত লেস দেন 500, বাট মোর দেন $500 বাজেটে যখন আমরা কাজ করতে যাব, সেটা 1000 হোক, 1500 হোক বা 5000 হোক, তো সেক্ষেত্রে কিছু অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হয়, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। এবং আদারওয়াইজ আপনি যদি একটা $200 বা $400 বা $500 প্রজেক্টের ক্ষেত্রে ক্লায়েন্টকে যেভাবে অ্যাপ্রোচ করি আমরা, সেম ভাবে যদি আপনি মোর দেন $500 বাজেটের ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচ করেন, সেক্ষেত্রে চান্স কি, মানে মোর দেন 90% চান্স থাকবে যাতে কাজটা পাবেন না। ওকে, তো সেই ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ গুলো নিতে হয়, বা হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ, যে আমি যেটা বলছি যে আমাদের এটা সফট স্কিল বলেন বা হচ্ছে সফট স্কিলের মধ্যে এটা পড়ে যায়। তো সেটার উপরে, এবং রিসেন্টলি একটা হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা কোয়েরি আসছে, সেটার উপর বেস করে ভাবলাম যে একটা, আমি যেহেতু সবসময় ট্রাই করি আপনাদেরকে যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স দেওয়ার, সেটা হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে হোক বা হচ্ছে ফ্রিল্যান্সিং পার্টের ক্ষেত্রে হোক না কেন। তো সেদিক থেকে আমি আজকে শো করবো যে কিভাবে বিগ বাজেট প্রজেক্ট গুলো ল্যান্ড করতে হয় বা ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, যেটা হচ্ছে যে আমি যদি বলি পার্সোনালি আমার ক্ষেত্রে সোফার আজকে আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা শো করব, তো সেই স্ট্র্যাটেজিতে এখন পর্যন্ত আমি যেসব ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেছি, ফাইবারে আমার যেটা হচ্ছে যে মোটামুটি 500 থেকে শুরু করে 4300, মানে $4500 প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা। এবং আলটিমেটলি যেগুলো হচ্ছে $500 বেশি বাজেটের প্রজেক্ট ছিল, সেগুলোর ক্ষেত্রে আমি সবগুলোর ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেছি, যেটা আজকে আমি আপনাদের শো করব। এবং আই হোপ যে এটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে, এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা ফ্রিল্যান্সিংটাকে বিজনেস ফেজে নিয়ে যেতেও অনেকটা ফলপ্রসূ হবে আপনাদের জন্য।
বাট এখানে একটা বিষয় মাথা রাখতে হবে যে এই অ্যাপ্রোচটা আবার সব ক্লায়েন্টকে দেওয়া যাবে না। সো আমার ক্ষেত্রে যদি আমি কনভার্সন রেশিও দেখি, আমি মোটামুটি 8 থেকে 10টা ক্লায়েন্টকে এই অ্যাপ্রোচ পাঠিয়েছিলাম। তার মধ্যে 2টো ক্লায়েন্ট বাদে বাকি সব ক্লায়েন্টই কিন্তু আমার সাথে প্রজেক্টে কাজ করছে। তার মধ্যে ওই যে বললাম যেটা $500 বা 700 $750 ছিল, $1500 ছিল, $1200, $1300, তারপরে হচ্ছে আপনার $4300 এই প্রজেক্ট ছিল আর কি। যেগুলো হচ্ছে আমি আজকের যে স্ট্র্যাটেজিটা শো করবো আপনাদেরকে, সেই স্ট্র্যাটেজির মাধ্যমে আমি ল্যান্ড করেছিলাম বা উইন হয়েছে আর কি সেই প্রজেক্টগুলোতে। সো আপনার রেডি এই ধরনের একটা প্রপোজাল বা যদি বলি, বা এটাকে বলা যেতে পারে যে অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা বিগ বাজেট প্রজেক্ট ল্যান্ড করব, এরকম একটা স্ট্র্যাটেজি দেখার জন্য আপনারা কি সবাই রেডি কিনা? জি ভাই, আমরা আগ্রহের সাথে রেডি। ওকে, আমি ভাইয়া রেডি। ওকে ওকে তানজিদুল জয় চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ও ভাই একটা কথা বলি, জি মানে একটু বলি। আমি কালকে অ্যাকাউন্ট করছিলাম, কালকের আগের দিন অ্যাকাউন্ট করছি, আল্লাহর রহমতে কালকে নক পাইছি ওয়ার্ডপ্রেসের গিয়ে $10 একটা অর্ডার কনভার্ট হয়েছে। Alhamdulillah. So, it was a big news, good news, and congratulations for your first journey. Congratulations. জি ভাই, মানে কাল যেদিন মানে যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওই দিনই 7টা গিগ করি, তারপরের দিন নক আসছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, অনেক ভালো। সো আপনি প্রজেক্টটা ভালো মতো শেষ করেন, আর হচ্ছে গিয়ে অবভিয়াসলি 5 স্টার রিভিউ শুড বি ইয়োর টার্গেট, এন্ড অবভিয়াসলি ব্যাক টু ব্যাক 5 স্টার রিভিউ যখন আসবে তখন একটা ইমপ্রেশন বাড়তে থাকবে। সো এই যে পজিটিভ হাইপটা, এটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। জি ভাইয়া, ঠিক আছে, অর্ডারটা কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ ভালো মতন। আচ্ছা আচ্ছা। আর মানে আচ্ছা ভাই, আপনার ওইটা দেখার জন্য রেডি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। আমার স্ক্রিন দেখা যায়, রাইট? আচ্ছা, আমি হচ্ছে আগে দেখাই যে কোন ক্লায়েন্টের রিকমেন্ডেড বেস করে আমরা এটা পাঠাবো। দেখা যাচ্ছে এটা পুরোটাই? জি ভাই দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। সো আমি একবার চেক পড়ি, গো থ্রু করি আর কি। সো বলছে যে আই নিড ইউ টু ডিজাইন মাই ওয়েবসাইট উইথ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। তার রিকোয়ারমেন্টস বলছে, এক নাম্বার হচ্ছে পেজ, হোম পেজ, অ্যাবাউট আস, মেনু, তারপর হচ্ছে বাঙ্কুয়েট ফ্যাসিলিটি, গ্যালারি, ক্যাটারিং এন্ড কন্টাক্ট আস, ভিজিটিং আওয়ার্স, অনলাইন বুকিং এন্ড মেনু কিট পেজেস, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে। এক। 2 নম্বর বলছে এন্ড শুড ইনক্লুড হোস্টিং প্রাইস, নো শপিং কার্ট ইজ নিডেড। হোস্টিং প্রাইসটা অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে বলে দিছে যেটা শপিং কার্ট প্রয়োজন নেই, মানে অ্যাড টু কার্ট বা হচ্ছে যে অনলাইনে কেউ অর্ডার পারচেস করবে বা ফুড অর্ডার করবে, এটার প্রয়োজন নেই। আর 3 নম্বর বলছে গো থ্রু দ্য এক্সাম্পল সাইট। এই সাইটের একটা এক্সাম্পল দিয়েছে, এটা আপনারা চেক করে দেখতে পারেন পরবর্তীতে। আমি এটা অলরেডি চেক করছি, এবং এই সাইটটার যে রেফারেন্স সাইট দিয়েছে সেই সাইটটার লোডিং টাইম অনেক বেশি, মানে অনেক স্লো ওয়েবসাইটটা, মানে অপটিমাইজ করা না। ওকে, তারপরে বলা আছে এখানে যে প্লিজ আই ওয়ান্ট ইট টু বি পারফেক্ট দেন দিস স্যাম্পল লিঙ্ক, মানে এই স্যাম্পল লিঙ্কের চেয়ে পারফেক্ট চায় সে বা ভালো চায়। ইফ দেয়ার ইজ এনি আদার ফাংশনালিটিস টু বি অ্যাডেড কাইন্ডলি ডু দ্যাট ফর মি। যদি কোনো আদার ফাংশনালিটি প্রয়োজন হয় সেটা আমার জন্য করে দিও। আর ইউ ম্যানেজার। তারপরে বলছে নোট ডোমেইন নেম, টেক্সট কন্টেন্ট, লগোস এন্ড আউটওয়ার্ক ইজ অলরেডি অ্যাভেলেবেল, মানে এগুলো রেডি আছে। ডোমেইনের নাম, তার টেক্সট কন্টেন্ট মানে হচ্ছে যেটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট রেডি থাকে না, সেটা রেডি আছে। লগো রেডি আছে, আর্টওয়ার্ক রেডি আছে। and go back to me with the total estimate and days to spend on the project for delivery. তার কাছে একটা এস্টিমেট দিতে হবে, এস্টিমেশন দিতে হবে কিসের জন্য, কতটুকু সময় লাগবে, আর হচ্ছে কি যখনই বলবে যে এস্টিমেশন, তার মানে কি, বা হচ্ছে যে একটা কোটেশন দিতে বলে, তার মানে হচ্ছে যে একটা অ্যাপ্রক্সিমেট একটা সময় এবং একটা বাজেট দিতে হবে। এবং সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে তার বাজেট অলরেডি দিয়ে দিচ্ছে কত, 750 থেকে 1500 USD। ইজ দ্যাট ক্লিয়ার? সো আমি প্রথমে একটা কথা বলতেছিলাম যে এই অ্যাপ্রোচটা হচ্ছে যে কখন আমরা অ্যাপ্লাই করবো, যে আজকে যে প্রপোজাল স্ট্র্যাটেজিতে যাবো বা যেটা শো করবো আপনাদেরকে, এই স্ট্র্যাটেজিতে তখনই যাবো যখন কি হবে, একটা ক্লায়েন্ট হচ্ছে কোয়ালিটি ক্লায়েন্ট হবে। ক্লায়েন্টকে আমি 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কস্ট ক্লায়েন্ট, একটা কোয়ালিটি ক্লায়েন্ট। কস্ট ক্লায়েন্ট কারা? তারা হচ্ছে গিয়ে তাদের কি প্রয়োজন সেটার চেয়ে বেশি কনসার্ন যে কত চার্জ করব, এবং ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলবেন, কনভারসেশন হবে, তখন আপনি বুঝে নেবেন বা বুঝতে পারবেন। ওকে, আর যেটা কোয়ালিটি ক্লায়েন্ট, সে বাজেট নিয়ে কথা বলবে না, সে আগে কথা বলবে তার রিকোয়ারমেন্টস নিয়ে, এবং এই ক্লায়েন্ট কিন্তু তার এই বাজেট দেওয়ার আগে কিন্তু আরো কথা হয়েছে তার সাথে। ওকে, তো আলটিমেটলি এখানে কি হচ্ছে বিষয়টা, যে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কস্ট ক্লায়েন্ট নাকি
কোয়ালিটি ক্লায়েন্ট। আপনি যদি একজন কস্ট ক্লায়েন্ট যে বাজেট রেখে দিয়েছে 150 থেকে 200 ইউএসডি বা 300 ইউএসডি, তাকে যদি আপনি 750 ইউএসডি বা 1000 ইউএসডি এর জন্য একটা প্রপোজাল সাবমিট করেন বা হচ্ছে অ্যাপ্রোচ করেন, সেটা হচ্ছে কি রিজেক্টেড হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। ওকে, বিকজ দ্যাট ক্লায়েন্ট ইজ আ কস্ট ক্লায়েন্ট, তার মানে সে একটা নির্দিষ্ট বাজেট, একটা ফিক্সড বাজেট ধরে রাখছে এই কাজটা করার জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের ক্লারিফাই করতে হবে এটা কস্ট ক্লায়েন্ট নাকি কোয়ালিটি ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্ট যে কোয়ালিটি ক্লায়েন্ট বুঝতে পারতেছেন, কারণ সে অলরেডি বলে দিচ্ছে এখানে যে এটা আরো পারফেক্ট হতে হবে বা সুন্দর হতে হবে, প্রফেশনাল হতে হবে, এবং যা যা প্রয়োজন সেগুলো আমাকে জানাও। ওকে, এটা গেল। তো এই ক্ষেত্রে আমরা জেনারেলি কি করি বা নিউ ফ্রিল্যান্সার আমরা এখানে কি করব? ওকে, আই চেক দ্য রেফারেন্স ওয়েবসাইট এন্ড ইট উইল, আমরা যখন দেখতেছি যে আমার লেটস সে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম গিগের প্রাইস দেওয়া থাকবে কত, 250 থেকে 300 ইউএসডি সর্বোচ্চ থাকতে পারে। তো আপনি এখন বলবেন যে এটা $300 চার্জ করব, অথবা আপনি বলবেন যে যেহেতু ক্লায়েন্টের মিনিমাম বাজেটই $750, আপনি তখন বলতে পারেন যে ইয়েস আই ক্যান ক্রিয়েট আ সিমিলার ওয়েবসাইট অ্যাজ লাইক অ্যাজ ইউর রেফারেন্স ওয়েবসাইট এন্ড ইট উইল কস্ট ইউ 750 ইউএসডি অর 1000 ইউএসডি এন্ড ইট উইল টেক 15 days or 20 days। এইভাবে বলে আপনি একটা রিপ্লাই করবেন। এটা তো রিপ্লাই হয় সাধারণত ক্লায়েন্টরা যখন এরকম ভাবে এস্টিমেশন চায়, কিন্তু এই রিপ্লাইটা হবে কার জন্য অ্যাপ্লিকেবল? এই রিপ্লাইটা হবে কস্ট ক্লায়েন্ট যারা, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। বাট কোয়ালিটি ক্লায়েন্টের জন্য এই রিপ্লাই দিলে সেই মানে চান্সেস আর ভেরি লো যে আপনার প্রপোজালটা অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ওকে, এবার আমরা মেইন ব্রেকডাউনে চলে যাই। তো সাধারণত এই ধরনের এস্টিমেশন গুলো দেওয়ার জন্য কোয়ালিটি ক্লায়েন্টের কাছে যে একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে গান্ট চার্ট। নাম শুনছেন? গান্ট চার্ট। তো সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন টুলসে তৈরি করে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বা যেটা আমি পার্সোনালি ব্যবহার করি বা যে অ্যাপ্রোচটা ফলো করি বা যে টুলস ব্যবহার করি সেটা হচ্ছে গুগল ড্রাইভের। আমরা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে চলে যাই। গুগল ড্রাইভে গিয়ে আমরা এখানে একটা নিউ গুগল শিট তৈরি করব। ওকে, আচ্ছা, এই প্রজেক্টের হচ্ছে গিয়ে আমাদের নাম কি ছিল? আচ্ছা, নামও দেয়নি, তার ডোমেন নেম যদি অ্যাভেলেবল আছে বা ডোমেন নামটা এখনো শেয়ার করেনি। সো এটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট লাগবে, রাইট? এটা আমরা বুঝতে পারতেছি কারণ আপনারা যদি রেফারেন্স ওয়েবসাইট দেখেন এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট। ওকে, তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট। ওকে, এখানে আমরা টাইটেল দেই ডকুমেন্টের ওকে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা কিভাবে শুরু করি? এট ফার্স্ট হচ্ছে গিয়ে থাকবে আমাদের সিরিয়াল নাম্বার এসএন। আচ্ছা, তারপরে 2 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে সার্ভিস নেম। 3 নাম্বারে থাকবে আমাদের সার্ভিস ডেসক্রিপশন। সার্ভিস ডেসক্রিপশন। ওকে, 4 নাম্বার থাকবে। তারপর আমরা এটা হচ্ছে যে এটা সার্ভিস ডেসক্রিপশন একটা বড় হবে, যেহেতু এটাকে একটু বড় করে নিই এই কলামটাকে। তারপরে আমরা দিব যে অ্যাপ্রক্সিমেট টাইম, তারপরে দিব হচ্ছে কস্ট। ঠিক আছে, আমরা মোটামুটি এই 5টা কলাম করে নিয়ে কাজ শুরু করতে পারি। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি একটু ফরম্যাটিং করে নিই, সেন্টার লাইন, এবং এখানে ফন্ট দিয়ে দিই, রোবট ইউজ করতে পারি। আচ্ছা, এবং এই যে ফার্স্ট যেটা কলাম রো থাকবে সেই রোটাকে একটু বড় করে নিই এবং এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই। ডান। আচ্ছা, জিনিসটা ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা এটাকে একটু কালারফুল করে নিই যাতে বুঝতে পারি আমরা। সেটা হচ্ছে গিয়ে এটার ফিল কালার দিয়ে দিই আমরা হচ্ছে যে ব্লু এন্ড কালার টেক্সটটা দিয়ে দিই হোয়াইট। আর এই ফার্স্ট যে রোটা থাকবে সেই রো এর ফন্ট ফ্যামিলিটা আমরা 11 পিক্সেল ব্যবহার করি। এটাকে একটু বাড়িয়ে দেই, একটু কমিয়ে দিই। এতটুকু ক্লিয়ার সবার না? আমরা 5টা কলাম করব। একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে সার্ভিস নেম, কি কি সার্ভিস আমি অফার করতেছি, একটা হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিসের ডিটেইলস থাকবে এখানে, তারপর হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট টাইম, আর একটা হচ্ছে কস্ট। ক্লিয়ার এতটুকু সবার?
জি ভাইয়া। ওকে, এবার আসি আমি 1 নাম্বার সিরিয়ালে। সর্বপ্রথম আসবে কি ওয়েবসাইট ডিজাইন। লেটস সে এটার নাম দিচ্ছি আমি ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি কি আসবে? ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি কি আসে, বা এখানে তো আমরা ওয়েবসাইট ডিজাইন করে দিব কার জন্য? রেস্টুরেন্টের জন্য। ওকে, এক কথায় শেষ। বাট এই বিষয়টাকে আমি একটু ইলাবোরেট করে কিভাবে লিখতে পারি সেটা আমরা লিখবো সার্ভিস ডেসক্রিপশনে। তো সার্ভিস ডেসক্রিপশনে যেহেতু আমরা হচ্ছে যে এইভাবে ফর্মেটিং করতে পারবো না, তো আমরা এখানে কি করবো, একটা নতুন ডক নিয়ে নিই, যে এখানে আমরা ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি কি থাকবে আমরা সেটাকে নিয়ে নিই। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইনের মধ্যে 1 নম্বরে থাকবে আমাদের ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ডিজাইন ফর এবিসি রেস্টুরেন্ট। ধরে নিলাম যে রেস্টুরেন্টের নাম হচ্ছে এবিসি। আপনারা এখানে স্পেসিফিক যে বিজনেসের জন্য তৈরি করবেন সেই বিজনেসের নামটা দিয়ে দিবেন, রেস্টুরেন্ট, ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ডিজাইন ফর রেস্টুরেন্ট। ওকে, তারপরে 2 নম্বর আসে কি, এখানে ক্লায়েন্ট কিন্তু অলরেডি বলে দিয়েছিল তার রিকোয়ারমেন্টে কি কি পেজ লাগবে, তার এই পেজগুলো, রাইট, এই পেজগুলো লাগবে। তাহলে এই পেজগুলো আমরা এখানে নিয়ে নিই। আমরা একটু ফরম্যাটিং করে দিই, কন্টাক্ট আস, তারপরে ভিজিটিং আওয়ার্স, অনলাইন বুকিং। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা। এবং এখানে দিয়ে দিবেন এইভাবে বিষয়টা, ক্যাটারিং এন্ড কন্টাক্ট আস, ক্যাটারিং এভাবে থাক, এন্ড মেনু কিট, তারপরে এখানে ডট দিয়ে আপ টু 15 পেজেস দিয়ে দেন, যে আরো যদি পেজ লাগে লাইক টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এরকম আদার্স কিছু পেজ থাকে না, তো সবগুলো মিলে এই কন্ট্রাক্টের আন্ডারে আপ টু 15 পেজ আপনি অফার করবেন, এটা এখানে অ্যাড করে দেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমরা কি করতেছি, এই যে ব্রেকডাউনটা করতেছি কার জন্য, ওয়েবসাইট ডিজাইন পার্টের জন্য আমরা এটা ব্রেকডাউন করতেছি। আচ্ছা, তারপর আসবে কি 100% রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, 100% রেসপন্সিভ ডিজাইন। ওকে, ডান। এই 3টে এবার কাট করে নেন, নিয়ে এখানে এসে পেস্ট করে দেন, ঠিক আছে। এবং এটার ফর্মেটিং আমরা লেফট অ্যালাইন করে দেই, এবং এই কলামটাকে, সরি এইটা, ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হলো, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ডিজাইন যে পার্ট, যে সার্ভিস নেম, সেই সার্ভিসটাকে আমরা কি করলাম, একটু ইলাবোরেট করে লিখলাম। ক্লিয়ার না বিষয়টা এবার? জি ভাইয়া। ওকে, ওকে, নেক্সট আমরা চলে যাই 2 নম্বরে চলে গেলাম, হচ্ছে এটার নাম দিয়ে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল। তো ওয়ার্ডপ্রেস তো আমাদেরকে বাই ডিফল্ট একটা কি করতে দিচ্ছে, এটা দিয়ে আমরা হচ্ছে এটা ফরম্যাটিং করে দিই। ওয়ার্ডপ্রেস আমাদেরকে বাই ডিফল্ট হচ্ছে গিয়ে একটা অ্যাডমিন প্যানেল দেয়, বাট তারপর হচ্ছে গিয়ে লাইক এখানে বেশ কিছু কাস্টম ফিচার থাকতে পারে, বা মাঝে মাঝে আমরা কি করে, লেটস সে মেনুটাকে ইজিলি ম্যানেজ করার জন্য বা আপলোড করার জন্য আমরা কি করি, কাস্টম পোস্টার ব্যবহার করবো বা আদার্স কিছু প্লাগইন ব্যবহার করবো, যে প্লাগইন গুলোর মাধ্যমে ক্লায়েন্টরা অনেক ইজিলি ওয়েবসাইটে নতুন কোনো পেজ, মেনু আইটেম বা আদার্স যেগুলো বিষয় নেসেসারি সেগুলো বিষয় অ্যাড করতে পারবে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে বেসড অন মানে ক্লায়েন্টের যাই দরকার হোক না কেন সেটাকে তারা যদি ইজিলি ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল। তো আলটিমেটলি এখানে হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল আন্ডারে যেগুলো আসবে, 1 নাম্বার যদি দেই সেটা হচ্ছে গিয়ে ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল, এ হবে ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল টু অ্যাড, এডিট pages, menu items, post, necessary, ওকে। সো কি যেগুলো আপডেট প্রয়োজন হতে পারে বা হয় সাধারণত সেগুলো বেস করে আমি এরকম 4টা পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে যে এই কলামের এটাকে লেফট অ্যালাইন করে দেই,
শুধুমাত্র এইটাকে আমরা সেন্ট্রাল ক্লিয়ার। আচ্ছা আমি এটাকে ফন্টটাকে একটু বাড়িয়ে নিই, ফন্টটা নিচে 12 করে দেই, আপনার দেখতে সুবিধা হবে। আই হোপ একটু অ্যাড এডিট পেজেস অথবা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে আমরা মেনু নেভিগেশন এগুলো অ্যাড করে দিতে পারি। আচ্ছা এটা গেল ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা এবার 3 নম্বর পয়েন্টে যেটা আসবে আমরা দিব এখানে ওয়েবসাইট পারফরম্যান্স অপটিমাইজেশন। আচ্ছা পারফরম্যান্স অপটিমাইজেশন বলতে কি বুঝি? একটা ওয়েবসাইটকে ফাস্ট লোডিং করা, রাইট? তো আমরা এখনো ফাস্ট লোডিং করা কিভাবে একটা ওয়েবসাইটকে ফাস্ট লোডিং করতে হয় এটা আপনারা এখন দেখানো হয়নি আপনাদেরকে, বাট এটা হচ্ছে যে আপনাদের খুব শীঘ্রই দেখানো হবে যে হাউ টু অপটিমাইজ আ ওয়েবসাইট ফর ফাস্টার লোডিং। ফাস্ট লোডিং ওয়েবসাইট সবারই এক্সপেকটেশন, রাইট? কারণ গুগলের তথ্য মতে একটা ওয়েবসাইট যদি 3 সেকেন্ডের মধ্যে লোড না হয়, মিনিমাম মানে সর্বনিম্ন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 3 সেকেন্ড বলে। সো 3 সেকেন্ডের মধ্যে যেটা ওয়েবসাইট লোড হয় তাহলে গুগলের দৃষ্টিকোণ থেকে সেই ওয়েবসাইটটা ভালো বা ইউজার ফ্রেন্ডলি এবং ইউজাররা বিরক্ত হয় না সেই ওয়েবসাইটটা ব্যবহার করতে, রাইট? সো তার মানে কি একটা ওয়েবসাইট আমি যত বড়ই ওয়েবসাইট তৈরি করি না কেন সেটা লোড টাইম আমাকে বিলো 3 সেকেন্ড রাখতে হবে। ওকে, তো এখানে এই তার মানে কি পারফরম্যান্স অপটিমাইজেশন একটা ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট ফিচার। তো অবভিয়াসলি যখন আমরা একটা কোয়ালিটি ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আমি তৈরি করবো সেখানে আমরা কি করব? পারফরম্যান্স অপটিমাইজেশন এই সার্ভিসটা অ্যাড করে দিব। আর আপনারা এই পারফরম্যান্স অপটিমাইজেশন কাজটা শেখার পরে এটা দিয়ে আপনারা আলাদা একটা সার্ভিস অফার করতে পারবেন থ্রু আ সেপারেট গিগ, একটা গিগের মাধ্যমে। ওকে, সো পারফরম্যান্স অপটিমাইজেশনের মধ্যে কি কি কাজ করা হয়? এক হচ্ছে যে optimize the whole website for faster loading to rank higher on major search engines. ওকে, এটা লিখে দিলাম যে অপটিমাইজ দ্য হোল ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট বলবে যে কেন অপটিমাইজ করতে হবে, অনেক ক্লায়েন্ট নাও বুঝতে পারে, তো এখানে এই জন্য কারণটা সব লিখে দিচ্ছি যে অপটিমাইজ দ্য হোল ওয়েবসাইট ফর ফাস্টার লোডিং টু র্যাঙ্ক হায়ার অন মেজর সার্চ ইঞ্জিনস। ঠিক আছে, আচ্ছা এটা গেল এক। দুই হইতেছে অপটিমাইজ all the images used on the website. সবগুলো ইমেজকে আমরা অপটিমাইজ করে নিব। ওকে, তারপরে পারফরম্যান্সের মধ্যে আবার একটা বিষয় আসে, সিকিউরিটি বিষয়টা আসে। ঠিক আছে, তো মেক শিওর the website is secure. ওকে, এই তিনটা পয়েন্ট চলে আসলো আমাদের কি ওয়েবসাইট পারফরম্যান্সের মধ্যে চলে আসলো। ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা এবার 4 নম্বরে আসি। অন পেজ এসইও অপটিমাইজেশন। আচ্ছা অন পেজ এসইও অপটিমাইজেশন কি? আমরা সবাই জানি এসইও অপটিমাইজেশন বা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা বলি। তো মেইনলি আমরা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার যারা আছি আমরা হচ্ছে অন পেজ এসইওটা নিয়ে কাজ করতে পারি বা অনেকে করি। তো অন পেজ এসইওটা হচ্ছে যেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি সেই ডিজাইন করার সময় হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে রেকমেন্ডেশন বা বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেগুলো ফলো করা। তার মধ্যে খুবই হচ্ছে যে প্রপার ইউজ অফ হেডিং ট্যাগ, মানে H1 থেকে শুরু করে H6 ট্যাগ, এগুলো কিন্তু প্রতিটা আলাদা গুরুত্ব বহন করে। ওকে, তো আলটিমেটলি প্রপারলি এইগুলোকে হেডিং ট্যাগগুলোকে ইউজ করা, তারপরে যতগুলো ইমেজ ইউজ হবে একটা ওয়েবসাইটে প্রতিটা ইমেজের অল্টার ট্যাগ মানে কি? যেটা হচ্ছে গিয়ে ইমেজটাকে ডেসক্রাইব করে কোন ধরনের ইমেজ আমি ব্যবহার করতেছি। ওকে, সো লেটস সে আমাদের ক্লায়েন্ট হচ্ছে গিয়ে একটা অ্যাবাউট আস পেজের জন্য তার একটা পিকচার দিয়েছে আমাদেরকে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? সেই পিকচারের নামটা দিয়ে দিব অ্যাবাউট আস পেজ ফর এই যে বিজনেসের নাম, সেই বিজনেসের নাম দিয়ে দিব এবিসি রেস্টুরেন্ট। অ্যাবাউট আস পেজ ব্যাকগ্রাউন্ড ফর এবিসি রেস্টুরেন্ট। এরকম ভাবে আমরা কি করব? অল্টার ট্যাগ গুলো মানে ইমেজের নামটা এইভাবে আমরা সেট করে দিব। মানে এই ওয়েবসাইটে যতগুলো পিকচার ব্যবহার হবে প্রতিটা পিকচারের কি থাকতে হবে? অবশ্যই অল্টার ট্যাগ থাকতে হবে। এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি একটা ওয়েবসাইটের একটা রেকমেন্ডেশন বা স্ট্যান্ডার্ড বা এক্সপেকটেশন সার্চ ইঞ্জিনের কাছে।
ওকে, তো এরকম যে বিষয়গুলো আছে আমরা এগুলো হচ্ছে গিয়ে ফলো করবো এই ওয়েবসাইটের ক্ষেত্রে। সেই জিনিসটাকে আমরা একটু ক্লায়েন্টকে ইলাবোরেট করে দিব, যে তোমার হচ্ছে যে অন পেজ এসইও এর মধ্যে আমরা কি কি কাজ করব। এক হচ্ছে যে implementation of heading tags, implementation of heading tags on the website at alt alter text মানে হচ্ছে যেটা ইমেজের নাম অ্যাড করব কোথায়, টু অল অফ দ্য ইমেজেস, all of the images used on the website. Perform other necessary তে যাওয়ার আগে আমরা আগে দিয়ে দিই other necessary, perform other necessary actions make sure your website is completely SEO optimized. Completely SEO optimized. Okay. তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বরে দিব হচ্ছে যে সাইট ম্যাপ ক্রিয়েশন and submit to Google Search Console. ওকে, সো অন পেজ এসইও এর মধ্যে এই বিষয়গুলো চলে আসে। তো এটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে এবং আপনাদেরকে পুরো বিষয়টা দেখানো হবে যে কিভাবে এই কাজগুলো নিয়ে মানে এই টপিকগুলো নিয়ে কাজ করতে হয় এবং একটা ওয়েবসাইটকে কমপ্লিটলি এসইও অপটিমাইজড ভাবে তৈরি করা হয়। ডান। আচ্ছা, এবার 5 নাম্বার দিব ওয়েবসাইট মেইনটেনেন্স। আচ্ছা, এখানে লিখব ফ্রি 60-day মেইনটেনেন্স সাপোর্ট। এতটুকু কি ক্লিয়ার? মানে যতটুকু লিখলাম আমি ব্রেকডাউন করে করে। জি ভাইয়া, লাস্টের কিছু জিনিস যে দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব, কিন্তু লিখেছেন যেটা এটা ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আমি যখন একটা ক্লায়েন্টকে হঠাৎ করে বলবো যে ওয়েবসাইটটা করতে আমার 3 সপ্তাহ সময় লাগবে বা 1 মাস সময় লাগবে, ক্লায়েন্ট ভয় পেয়ে যাবে, রাইট? আর আপনারা যদি এই স্ট্রাকচার বা এই ফরম্যাটে গিয়ে আপনি ক্লায়েন্টের কাছে 2 মাস সময় চান, কোনো সমস্যা নাই। বাট তার আগে বুঝতে হবে যে ক্লায়েন্টের আর্জেন্সি, তার রিকোয়ারমেন্টটা কি। আপনি যদি একটা জেনারেল ওয়েবসাইটের জন্য আপনি 2 মান্থ সময় চান তাহলে হবে না। আপনাকে হচ্ছে গিয়ে স্পেসিফিক ভাবে সেটার আপনাকে আপনি যা বলবেন সেটাকে ভ্যালিডেট করতে হবে, জাস্টিফাই করতে হবে। এক কথায় আপনি একটা ওয়েবসাইটের জন্য $200 না চার্জ করে আপনি $2000 চার্জ করবেন, কেন $2000 চার্জ করবেন সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। কিন্তু আপনি যদি জাস্টিফাই করতে পারেন ইন টার্মস অফ কোয়ালিটি ক্লায়েন্ট, মানে যারা কোয়ালিটি ক্লায়েন্ট তারা কিন্তু আপনার সেই ওই 200 এর জায়গায় 2000 USD যে হচ্ছে যে প্রপোজালটা সেটা অ্যাকসেপ্ট করবে। এবং আমি এটার এক্সাম্পল এরকম বলো না, আমি আপনাদের মোটামুটি 8 থেকে 10টা এক্সাম্পল দেখাতে পারবো আমার পার্সোনালি, যে হচ্ছে যে $400 আমার প্যাকেজে হচ্ছে অর্ডার করবে প্রিমিয়াম প্যাকেজে, সেই $400 ক্লায়েন্টকে আমি $1000 এগ্রি করাইছি, কারণ আমি কিন্তু তার সাথে কথা বলে বুঝে নিছি সে একটা হচ্ছে যে কোয়ালিটি ক্লায়েন্ট। তো তারপর হচ্ছে গিয়ে সেম ভাবে যে অ্যাপ্রোচ আপনাদেরকে ব্রেকডাউন করে দিলাম, এই অ্যাপ্রোচে ওনাকে হচ্ছে গিয়ে পাঠানো হয়েছে এবং উনি মানে উইথাউট এনি বার্গেনিং বিনা বাক্যে রেডি, বুঝে ডান প্লিজ সেন্ড কাস্টম অফার। বোঝা গেছে? তো তার বাজেট ছিল $400, সেখান থেকে আমি 1000 USD নিয়ে গেছি। সো দ্য থিং ইজ ইউ ক্যান ইমাজিন, রাইট? এবং আলটিমেটলি আহামরি তেমন এক্সট্রা কোনো কাজ ছিল না, সিম্পল একটা হচ্ছে গিয়ে ফুড কমিউনিটি ওয়েবসাইট ছিল এবং সেখানে একটা শুধুমাত্র ফাংশনাল কাজ বলতে হচ্ছে একটা একটা ফোরাম থাকবে, দ্যাটস অল। সো যেটা হচ্ছে গিয়ে মানে যতই বলি না কেন $400-500 বেশি বাজেট হওয়া উচিত না, বাট ক্লায়েন্টকে আমি সেম অ্যাপ্রোচে নিয়ে গিয়ে আমি কি করছি 1000 USD তে সেই ক্লায়েন্টকে লক করছি। তো আপনারা চাইলে আমি আপনাদেরকে হচ্ছে ওই ফুল কনভারসেশন এবং হচ্ছে যে কোটেশনটা দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন দেখি আমরা কিভাবে প্রাইসিংটা আমরা করতেছি, দেখেন এবার। আচ্ছা, এখানে মোটামুটি 10টা পেজ আছে এবং আদার্স পেজ সহ মোটামুটি 14-15টার মতো পেজ তৈরি করতে হবে, রাইট? তারপর হচ্ছে গিয়ে
এখানে আরো বেশ কিছু পয়েন্ট অবশ্যই অ্যাড করা যায়, যে কালার ব্র্যান্ডিং, মানে ক্লায়েন্টের যে লগো থাকবে সেই লগোর উপর বেস করে পুরো ওয়েবসাইটের কালার ব্র্যান্ডিং, এরকম কিছু পয়েন্ট আমরা আরো অ্যাড করতে পারবো। বাট এখন পর্যন্ত যতগুলো পয়েন্ট অ্যাড করছি গুড এনাফ, নো প্রবলেম। সো এই ফার্স্ট যে ওয়েবসাইট ডিজাইন, যেহেতু 15 পেজ, আলটিমেটলি এখানে একটা সময় লাগবে, তো এখানে হচ্ছে আমরা মোটামুটি সময় দিই 10 ডেজ। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট টাইমটা কিসে দিব আমরা? ডে তে। আর কস্টটা হবে কিসে? ইউএসডি তে, ইউএসডি। আচ্ছা, সো আমরা এটা একটু বড় করে দেই, এটা একটু বাড়িয়ে দেই। আচ্ছা, 10 ডেজ দিলাম। আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন তো আমরা আলাদাভাবে তৈরি করতে হবে না, এটা হচ্ছে যে ওটার মধ্যে ইনক্লুড থাকবে। তারপর আমরা এখানে হচ্ছে যে লেটস সে আমরা এখানে 2 ডেজ দিয়ে রাখলাম। আচ্ছা, তারপর আসে ওয়েবসাইট পারফরম্যান্স অপটিমাইজেশন। সো পারফরম্যান্স অপটিমাইজ করতে আমরা এখানে মোটামুটি 3 ডেজ এর মতো সময় নিব। আচ্ছা, তারপর হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যদি একটা ফাস্ট লোডিং ওয়েবসাইট তৈরি করতে চাই, সেই কাজটা কিন্তু আসলে পরে না, সেই কনসিডারেশনটা আমরা যখন ওয়েবসাইট তৈরি করতে শুরু করব ঠিক সেই সময় থেকে থাকতে হবে। তো আপনার যখন ওয়েবসাইট পারফরম্যান্স অপটিমাইজেশনের উপর ক্লাস হবে, ঠিক সেই সময় আপনাদেরকে মানে আমি বুঝিয়ে দিব যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে একটা ওয়েবসাইট ডিজাইনের প্রজেক্ট আমরা শুরু করব, যদি আপনাদেরকে মাথায় থাকে যেটা, সেটাকে আপনাকে ফাস্ট লোডিং ওয়েবসাইট বানাতে হবে। আচ্ছা, এবার অন পেজ এসইও অপটিমাইজেশন, এটা করতে মোটামুটি আমাদের 15 পেজ 14, এখানে আমরা মোটামুটি 5 ডেজের মতো সময় নিই। আচ্ছা, আর ওয়েবসাইট মেইনটেনেন্স, এটা তো বলে দিছি যে এটা হচ্ছে যে 60 ডেজ। আচ্ছা, এটা আমরা এখানে অ্যাড করব না, এটা তো আমরা ফ্রি সাপোর্ট দিচ্ছি, এটা অ্যাড করব না। আচ্ছা, এবার আসি কস্টে। সো এই ওয়েবসাইট ডিজাইন করতে আমরা হচ্ছে আপনার 15 পেজে একটা ওয়েবসাইট ডিজাইন করতে এখানে আমরা হচ্ছে কস্ট অ্যাড করি, যে লেটস এখানে হচ্ছে $300 $300 চার্জ করব। আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি অ্যাডমিন হচ্ছে আমাদের এক্সট্রা কোনো কাজ নেই, আমরা এখানে 100 USD দিতে পারবো। আচ্ছা, এবার ওয়েবসাইট পারফরম্যান্স অপটিমাইজেশন। তো পারফরম্যান্স অপটিমাইজেশনের জন্য জেনারেলি আমরা 50 USD থেকে শুরু করে 500 USD পর্যন্ত চার্জ করা যায় শুধুমাত্র পারফরম্যান্স অপটিমাইজেশনের জন্য। তো এখানে যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম নাই যে পারফরম্যান্স অপটিমাইজ করতে হবে, গুগলে এরকম র্যাঙ্কিং থাকতে হবে, জিটি ম্যাট্রিক্সে এরকম ফ্যাক্টর থাকতে হবে, তো আলটিমেটলি আমরা এখানে এভারেজ, অনলাইন এভারেজ হিসেবে এই পারফরম্যান্স অপটিমাইজেশনের জন্য আমরা এখানে 100 USD চার্জ করি বা 150 USD চার্জ করি। আর অন পেজ এসইও যেটা, সেটার জন্য যে কাজটা এখানে আসবে বা সেটার অ্যাসোসিয়েটেড যে টাস্কটা, সেটার জন্য ওই যে বললাম, আমরা যদি ওয়েবসাইট ডিজাইনের বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করি আর এসইও নলেজটা মাথায় রেখে, তাহলে সেক্ষেত্রে খুব বেশি এডিশনাল কাজ করতে হয় না। আচ্ছা, তো জাস্ট হচ্ছে আমরা সেই প্র্যাকটিস গুলো প্রথম থেকে ফলো করব, আর শেষে এসইওটাকে ফুলি কনফিগার করার জন্য আমরা প্লাগইন ইউজ করব। ইউজড এসইও নামে একটা প্লাগইন আছে, বা অল ইন ওয়ান এসইও নামে প্লাগইন আছে, অথবা র্যাঙ্ক ম্যাথ নামে প্লাগইন আছে, বিভিন্ন প্লাগইন ইউজ করা যায়। বাট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইউজড এসইও প্লাগইন। সো সেই প্লাগইন দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে এসইও, অন পেজ এসইও অপটিমাইজ করতে পারি সেটা আমরা দেখবো। তো সেটার জন্য মোটামুটি আপনি 150 USD থেকে 200 USD চার্জ করতে পারেন সেপারেট ভাবে। ওকে, এই তো হলো। এখন আমরা এটাকে সাম করি, আমরা এটাকে সাম করে এখানে নিয়ে আসি। আচ্ছা, 700 হচ্ছে না? আচ্ছা, এটাকে আমরা এবার হচ্ছে 200 করে দিই, এটাকে আমরা হচ্ছে 200 করে দেই। আর এই যে ফার্স্ট যেটা ছিল আমাদের ওয়েবসাইট ডিজাইনের যে পার্টটা, সেটাকে আমরা 400 করে দিই। আচ্ছা, এটা হচ্ছে ইউএসডি তে ইন টোটাল। আচ্ছা, সময়টা কতদিন সময় লাগতেছে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, এটাকে আমরা সাম করে নিই। সাম 20 ডেজ। এবং এটাকে আমরা একটা হাইলাইট করে দেবো ক্লায়েন্টের কাছে, যে এই যে এটা আছে, এটাকে আমরা একটু হাইলাইট করে দেই ইন টার্মস অফ কালার, টেক্সট কালার হোয়াইট, আর এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেই, 14 করে দেই, হাইটটা বাড়িয়ে দেই। ওকে ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? 850। তো আমি হচ্ছে গিয়ে এক কথায় প্রথমে যেটা বললাম যে রিপ্লাইটা কেমন হতে পারতো, যে ইট উইল টেক 20 days and I'll charge you 850 USD for designing this website as like as your reference। এটা হচ্ছে একটা রিপ্লাই। আর একটা রিপ্লাই হচ্ছে সেম কথাটাই আপনি যদি এইভাবে করে ব্রেকডাউন করে দেন, তাহলে আপনি নিজে চিন্তা করেন, আপনি অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে আপনি চিন্তা করেন, আমি যদি অ্যাজ আ ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার হিসেবে চিন্তা করি, আর আপনি যদি একটা ভালো সলিউশন চান, আপনি যদি আপনাকে এইভাবে অ্যাপ্রোচ করি, সো আপনার কাছে প্রায়োরিটি কোনটা থাকবে বেশি? জি ভাইয়া, খুব সুন্দর মেথড ভাইয়া। বোঝা গেছে ভাই বিষয়টা? সো আলটিমেটলি আমরা হচ্ছে কি
মানে সেম সার্ভিসের জন্য আমরা জিনিসটাকে কি করলাম, মানে ব্রেকডাউন করে একটা ইলাবোরেট করে লিখলাম। তো এই যে বিষয়টা আমি যেটা প্রথম থেকে আপনাদেরকে বলতেছি যে কন্টেন্ট মেকিং, এটা নিয়ে আপনাদের একটু রিসার্চ করতে হবে। আপনাদের পার্সোনাল যে হচ্ছে ইন্ট্রোডাকশন সেগুলো থেকে শুরু করে আপনারা যে সার্ভিসগুলো অফার করবেন সেগুলো পর্যন্ত যত বেশি কন্টেন্ট নিয়ে রিসার্চ করবেন, আপনার কন্টেন্ট কোয়ালিটি তো ভালো হবে। এবং এই যে যখন আমরা এই ধরনের প্রপোজালগুলো রেডি করব বা হচ্ছে কোটেশন রেডি করব ক্লায়েন্টের জন্য, বিশেষ করে কোয়ালিটি ক্লায়েন্টের জন্য বা বিগ বাজেট প্রজেক্টের জন্য, সেক্ষেত্রে সেটার মানে চান্স অফ অ্যাপ্রুভাল অনেক বেশি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমি যে ড্রাফটটা তৈরি করলাম এটা কি প্রয়োজন আছে আপনাদের? মানে শেয়ার করে দিলে হবে নাকি না দিলে চলবে? জি ভাই, না লাগবে। ভাইয়া লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এটা অবশ্যই শেয়ার করে দেবো। বাট এটা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছেন তো, মানে না পার মতো ইউজ করলে হবে না, যে প্যারাসিটামল 2 বেলা এভাবে ইউজ করলে হবে না। এট ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে দ্য ক্লায়েন্ট ইজ আ কস্ট ক্লায়েন্ট অর দ্য ক্লায়েন্ট ইজ আ কোয়ালিটি ক্লায়েন্ট। ইফ দ্য ক্লায়েন্ট ইজ আ কোয়ালিটি ক্লায়েন্ট তাহলে এই অ্যাপ্রোচে যান, ইনশাআল্লাহ অবশ্যই মানে চান্স আর মোর দ্যান 90% হায়ার যে দ্য ক্লায়েন্ট উইল অ্যাপ্রুভ ইউর প্রপোজাল। এবং সবচেয়ে মজার বিষয় আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, এটা হচ্ছে 2017-এ আমি তখন একটা এজেন্সি রান করি আমার এক কলিগ সহ। On that time, I was working on Codastas as well. তো সেই এজেন্সিতে আমাদের দুজন টিম মেম্বার ছিলেন যারা হচ্ছে কি যাদের কাজ ছিল মার্কেট প্লেসে হচ্ছে প্রপোজাল সেন্ড করা। তো তাদেরকে মোটামুটি আমি গাইড করতাম। তো একটা কি হয়েছে ঠিক ওই সময় 2017-তেও হচ্ছে যে আমি মাঝে মাঝে ফাইবারে হচ্ছে যে প্রপোজাল পাঠাতাম, বায়ার রিকোয়েস্ট পাঠাতাম। তো একটা জব আমি অ্যাপ্লাই করছি, বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, আমার কোটেশন ছিল 450 USD। এবং সেই ক্ষেত্রে এই সেম যে আপনাদের যে ফর্মেট দেখালাম এরকম একটা জ্ঞান চার্ট করে আমি হচ্ছে তাকে করছিলাম। তো সেম ক্লায়েন্টকে আমার ওই যে অফিসের যে দুজন ছিল সেই দুজনও সেম ক্লায়েন্টকে সেম জবে তারাও অ্যাপ্লাই করেছিল। একজন অ্যাপ্লাই করেছিল 130 USD বাজেট দিয়ে, আর একজন অ্যাপ্লাই করেছিল সেই জবে 200 USD বাজেট দিয়ে। তো যখন তাদের কাছে রিপ্লাই আসে, তো আলটিমেটলি তাদের কাছে রিপ্লাই আসে সর্বপ্রথম আমাকে ইনফর্ম করে যে একটা ক্লায়েন্টের কাছে রিপ্লাই আসে, তো ক্লায়েন্ট এই জবে অ্যাপ্লাই করছিলাম, এইভাবে অ্যাপ্লাই করছিলাম, তো রিপ্লাই দিছে, নেক্সট কি স্টেপ হবে। তো নেক্সট তারপরে কি স্টেপ হবে সেটা আমি নিজে গাইড করতাম তাদেরকে। তো যখন বিষয়টা চিন্তা করেন যে ওই জবে এমন একটা জবে অ্যাপ্লাই করছে আমি, সেই জবে আমার টিমের যে দুজন ছিল তারাও অ্যাপ্লাই করেছে, এবং তাদের মধ্যে একজন 130 USD দিয়ে, একজন 200 USD দিয়ে, আর আমি করছিলাম হচ্ছে যে 450 USD দিয়ে। তো এট লাস্ট জবটা আমি পাই। এটা আর্ট গ্যালারি ওয়েবসাইট ছিল। তো তারপর থেকে এই বিষয় নিয়ে আমি আরো কনফিডেন্ট হয়ে যাই যে লাইক হচ্ছে যে যারা কোয়ালিটি ক্লায়েন্ট তারা কিন্তু ওই যে সে চাইলে কি করতে পারতো, 130 USD বা 200 USD যে প্রপোজালটা ছিল সেটা অ্যাকসেপ্ট করতে পারতো, রাইট? এটাই তো হওয়া উচিত ইন মোস্ট কেসেস। বাট হচ্ছে গিয়ে ওই যে দেখেন জাস্ট অ্যাপ্রোচের কারণে, জাস্ট আমি এই অ্যাপ্রোচে গেছিলাম, বাট তাদেরকে যে পরবর্তী গাইড করছি, আমি জেনারেলি গাইড করছি জাস্ট আমি এটাকে জাস্টিফাই করার জন্য যে মানে বিষয়টা কি হয় দেখি, মানে ক্লায়েন্ট কি এখানে বাজেটটাকে প্রিফার করে আদার্স কন্ট্রাক্টরকে নেয় নাকি আমাকে নেয়, এরকম একটা ট্রায়াল বেসিসে তাদের দুজন জেনারেলি রিপ্লাই করছে, বা আমি যেভাবে বলছি সেভাবে রিপ্লাই করছে। আর আমার প্রোফাইল থেকে যেটা হচ্ছে যে অ্যাপ্লাই করেছিলাম বা হচ্ছে যে রিপ্লাই করেছিলাম ক্লায়েন্টকে, ঠিক সেম এই অ্যাপ্রোচে। তো আলটিমেটলি অ্যাট লাস্ট ক্লায়েন্ট হচ্ছে ওই অর্ডারটা আমাকে প্লেস করে। তো এটা হচ্ছে গিয়ে সম্ভবত আমার ওটা ফাইবারের প্রথম দিকের সবচেয়ে বড় বাজের কাজ ছিল। তো ওই সময় আমি মানে ফ্রিল্যান্সিং টুকটাক করতাম, মানে জবের পাশাপাশি হয়তো মাসে 2-4-5টা প্রজেক্ট কাজ করতাম 2017 সালের দিকে। আর মেইনলি হচ্ছে যে ফুল টাইম কাজ করা শুরু হয় 2018 এপ্রিলের পর থেকে আর কি। এই তো এই কারণে বললাম যে এটা এই অ্যাপ্রোচটা এটা আসলে অনেক ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ। আপনারা যদি একটা কোয়ালিটি ক্লায়েন্টের কাছে এই অ্যাপ্রোচ হচ্ছে একটা অ্যাপ্রোচে যদি হচ্ছে তাদের প্রপোজাল সেন্ড করেন, অবভিয়াসলি মানে চান্স অনেক বেশি থাকবে যে আপনারা সেই প্রজেক্টটা পাবেন। এবং সেক্ষেত্রে এই যে বললাম জাস্টিফিকেশন, আপনার হচ্ছে গিয়ে 20 ডেজ লাগবে নাকি হচ্ছে যে 25 ডেজ লাগবে or 30 ডেজ লাগবে, তো এখানে যে কাজের মাধ্যমে এই যখন আপনি ব্রেকডাউন করে দিবেন তখন ক্লায়েন্ট বুঝতে পারবে আচ্ছা এই সার্ভিসের জন্য আমরা এত চার্জ করতেছে। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনি যদি বলেন যে 200 একটা প্রজেক্ট আপনি 2000 USD চার্জ করবেন, বাট 2000 USD কিভাবে চার্জ করতেছেন আপনি সেটা জাস্টিফাই করতে হবে। তো দিস ইজ দ্য প্রসেস টু শো, ওর হচ্ছে যে আমি বলবো যে জাস্টিফাইড যে হচ্ছে আপনার প্রাইসিংটা বা কোটেশনটা বা হচ্ছে টাইমিংটা, সো এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ এটা জাস্টিফাই করার জন্য। আই হোপ যে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং নেক্সটে আপনারা যখন কোন কোয়ালিটি ক্লায়েন্টের সাথে কাজ করার নক করবে বা হচ্ছে যে এরকম অপরচুনিটি আসবে, তো আপনারা সেই অপরচুনিটিগুলো মিস করবেন না, এবং হচ্ছে গিয়ে যথার্থ হচ্ছে যে ভাবে এই অপরচুনিটিগুলোকে ব্যবহার করবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে।